বন্ধুরা, আইপিএল 2026-এর নিলাম নিয়ে কিন্তু একটা বিরাট খবর এসেছে। আমাদের বিসিসিআই জানিয়ে দিয়েছে যে পরের বছরের আইপিএল নিলাম হবে ডিসেম্বরের 16 তারিখে, আর জায়গাটা হলো আবুধাবি। তারিখ তো ঠিক হয়ে গেল, আর এর সাথে বিসিসিআই নিলামের জন্য কিছু নতুন আর দারুণ নিয়ম এনেছে। কিছু পুরনো নিয়মে একটু বদল করা হয়েছে, আর কিছু একদম নতুন নিয়মও এবার আমরা দেখতে পাবো। আমি তোমাদের এই ভিডিওতে এই সব নতুন নিয়মগুলো সম্পর্কে বলবো, তবে তার আগে একটা কথা বলে রাখি, যদি আপনি কলকাতা নাইট রাইডার্স ফ্যান হয়ে থাকেন, কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। এটা কিন্তু একদম ভুলবেন না। তাহলে চলো আর দেরি না করে আসল কথা শুরু করা যাক। বিসিসিআই আইপিএল 2026-এর নিলামের জন্য কোন কোন নতুন নিয়ম নিয়ে। প্রথম যে নিয়মটা সবথেকে বেশি আলোচনা হচ্ছে সেটা হলো খেলোয়াড়দের দাম বা প্রাইসিং। দেখুন, এই নিলামে কোনো খেলোয়াড় 27 কোটি টাকার বেশি দামে বিক্রি হতে পারবে না। বিসিসিআই একটা স্পষ্ট নিয়ম এনেছে। তারা বলেছে, আগের যে মেগা নিলাম হয়েছিল তাতে সবথেকে বেশি দাম পাওয়া ভারতীয় খেলোয়াড়টির যা দাম ছিল, এই 3 বছরের সাইকেলে তার থেকে বেশি দামে কোনো বিদেশি খেলোয়াড় বিক্রি হতে পারবে না। ধরুন, উদাহরণ হিসেবে বলছি, যদি ঋষভ পন্থ 27 কোটি টাকায় বিক্রি হয়ে থাকেন, এটা একটা উদাহরণ, তাহলে এই নিলামে কোনো বিদেশি খেলোয়াড় 27 কোটির বেশি দাম পাবেন না। ধরো ক্যামেরন গ্রিনের মতো একজন বড় খেলোয়াড় নিলামে এলেন, তার জন্য দর কষাকষি শুরু হলো। যদি দর বাড়তে বাড়তে 27 কোটি বা 30 কোটি টাকাতেও চলে যায়, আর তিনি যদি 30 কোটি টাকায় বিক্রি হন, তাহলে কিন্তু একটা মজার ব্যাপার হবে। তিনি পুরো 30 কোটি টাকা পাবেন না, তিনি পাবেন কেবল 27 কোটি। বাকি যে 3 কোটি টাকা থাকলো, সেটা চলে যাবে আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছে, আর এই টাকাটা তারা খরচ করবে আইপিএলকে আরও উন্নত করতে। এই নিয়মটা আসলে গত বছরই করা হয়েছিল, আর এবার বিসিসিআই সেটাকে আরও পরিষ্কার করে দিয়েছে। এর প্রধান কারণ হলো ভারতীয় এবং বিদেশি খেলোয়াড়দের দামের মধ্যে একটা ভারসাম্য রাখা, যাতে শুধু বিদেশিরাই অনেক বেশি দাম না পেয়ে যান। তাই ক্যামেরন গ্রিনের মতো যে খেলোয়াড়দের এইবার সবথেকে দামি হওয়ার কথা মনে করা হচ্ছে, তারাও কিন্তু এই নতুন নিয়মের কারণে 27 কোটির বেশি দাম পাবেন না। এটা বিসিসিআই একদম পরিষ্কার করে দিয়েছে। পরের যে নিয়মটা এসেছে সেটা হলো নিলামের সময় একটা দলের নিলাম টেবিলে কতজন লোক থাকতে পারবে সেই সংখ্যা নিয়ে। নতুন নিয়ম অনুযায়ী একটি দলের নিলাম টেবিলে সর্বাধিক 7 জন সদস্য থাকতে পারবেন। এর মধ্যে ম্যানেজমেন্ট, মালিক, কোচিং স্টাফ সবাই এর অন্তর্ভুক্ত। আমরা দেখেছি যে কিছু দল 10-11 জন লোক নিয়ে আসে, আবার কিছু দল হয়তো 5-6 জন নিয়েই আসে। কিন্তু এখন বিসিসিআই ঠিক করে দিয়েছে, সর্বনিম্ন চাইলে আপনি 2-3 জন রাখতে পারেন, কিন্তু কোনোভাবেই 7 জনের বেশি সদস্য একটি দলের টেবিলে থাকতে পারবেন না। এর ফলে নিলামের কাজটা আরও গোছানো এবং সুশৃঙ্খল হবে বলে মনে করা হচ্ছে। এটা সত্যি বলতে আমার কাছে খুবই দারুণ একটা বদল মনে হয়েছে। আইপিএল নিলামের ইতিহাসে এই প্রথমবার আমরা টাইমার দেখতে পাবো। ধরুন, নিলামে ক্যামেরন গ্রিনকে নিয়ে বিডিং শুরু হলো। কলকাতা নাইট রাইডার্স 10 কোটিতে ডাকলো, তারপর চেন্নাই সুপার কিংস এসে 10 কোটি 10 লাখে ডাকলো। এবার কলকাতা নাইট রাইডার্সকে পরের ডাক দিতে হবে, তার জন্য তারা কেবল 45 সেকেন্ডের সময় পাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 45 সেকেন্ড। একটা টাইমার চালু হয়ে যাবে। যদি সামনে থাকা দলটি 45 সেকেন্ডের মধ্যে পরের ডাক না দেয়, অর্থাৎ যদি 46 সেকেন্ড হয়ে যায়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে যে দলটি শেষ ডাকটি দিয়েছিল সেই দলের কাছে খেলোয়াড়টি চলে যাবে। এই নিয়মটা কেন আনা হয়েছে? কারণ নিলামে অনেক সময় নষ্ট হয়। অনেক দলই সিদ্ধান্ত নিতে 2-3 মিনিট পর্যন্ত সময় নিয়ে নেয়। এর ফলে নিলাম প্রক্রিয়াটা খুব ধীর হয়ে যায়। এই নতুন নিয়মে নিলাম অনেক ফাস্ট ফরওয়ার্ড হবে। দলগুলোকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। 45 সেকেন্ডের মধ্যে যদি বিড না আসে, তবে খেলোয়াড়টি পুরনো দলের হয়ে যাবে। এটা নিলামকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে বলে আমার বিশ্বাস। এবার আসি খেলোয়াড়দের নিলামে আসার উপস্থিতি বা এভেলেবিলিটি নিয়ে। এই নিয়মটা কিন্তু একটু কড়া। যেসব খেলোয়াড় গত মেগা নিলামে নিজেদের নাম দেননি, তারা এই নিলামে সহজে আসতে পারবেন না। যদি তারা আসতে চান, তবে তাদের জন্য বিশেষ অনুমতি বা স্পেশাল পারমিশন নিতে হবে। উদাহরণ হিসেবে দেখুন, হ্যারি ব্রুক গত বছর নিলামে এসেছিলেন ঠিকই, কিন্তু পরে তিনি আইপিএল খেলেননি, তাই তাকে 3 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং এই নিলামে তিনি আসতে পারবেন না। অন্যদিকে বেন স্টোকস বা জিসেন রয়ের মতো খেলোয়াড় যারা গত মেগা নিলামে নিজেদের নাম দেননি, তারাও এই নিলামে আসতে পারবেন না। যদি তারা সত্যি আসতে চান, তবে তাদের বিশেষ অনুমতি দরকার, আর এই অনুমতি পাওয়ার জন্য 2টো কঠিন শর্ত পূরণ করতে হবে। 1, আইপিএলের সব 10টা দলের থেকে অনুমতি নিতে হবে যদি 10টা দলের কারোর কোনো আপত্তি না থাকে এবং তারা সবাই নো অবজেকশন সার্টিফিকেট দেয়। আর 2, এরপর তাদের আইপিএল গভর্নিং কাউন্সিল থেকে অনুমতি নিতে হবে। যদি 10টা দলই অনুমতি দেয় এবং গভর্নিং কাউন্সিলও সম্মতি দেয়, তবেই এই খেলোয়াড়রা নিলামে আসতে পারবেন। সোজা কথায় 99% চান্স আছে যে এই প্লেয়াররা আসতে পারবেন না, কারণ 10টা দলের সম্মতি পাওয়া প্রায় অসম্ভব। হয়তো বেন স্টোকসের মতো 2-1 জনের ক্ষেত্রে এটা সম্ভব হতে পারে। এই নিয়মটা আপনার কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবশেষ যে নিয়মটা এসেছে সেটা হলো দলের নিলামে অংশগ্রহণ করাটা বাধ্যতামূলক নয়। এবার দলগুলো চাইলে নিলামে আসতেও পারে, আবার নাও আসতে পারে। এই নিয়মটা বিসিসিআই এনেছে মুম্বাই ইন্ডিয়ান্সের অনুরোধে, কারণ মুম্বাইয়ের হাতে এই মুহূর্তে মাত্র 2.75 কোটি টাকা বাকি আছে, আর তাদের কেবল 4 জন খেলোয়াড় দরকার। তাদের স্কোয়াড প্রায় সম্পূর্ণ। তাই মুম্বাই ইন্ডিয়ান্স যদি মনে করে যে তারা এই 2.75 কোটি টাকা তাদের পছন্দের কোনো খেলোয়াড়কে কিনতে পারবে না, বা এই মুহূর্তে কাউকে দরকার নেই, তাহলে তারা নিলামে নাই আসতে পারে। এই ক্ষেত্রে বিশেষ অনুমতি দেওয়া হয়েছে যে মুম্বাই যদি নিলামে না আসে, তাহলে নিলাম শেষ হওয়ার 15-20 দিন পরে যে সমস্ত খেলোয়াড় আনসোল্ড হয়ে গেছেন, তাদের মধ্যে থেকে তারা খেলোয়াড় নিতে পারবে। যেহেতু মুম্বাইয়ের স্কোয়াড প্রায় কমপ্লিট, তাই তাদের জন্য এটা একটা বিশাল সুবিধে।
তাই এইবারের নিলামে এমনও হতে পারে যে আমরা 9টি দলের সাথে নিলাম দেখব, আর মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো নিলামে উপস্থিতই হবে না। এটা কিন্তু একটা দারুণ পরিবর্তন। তাহলে বন্ধুরা, এই ছিল বিসিসিআইয়ের পক্ষ থেকে আনা আইপিএল 2026 নিলামের জন্য সমস্ত নতুন নিয়ম আর বদল। সত্যি বলতে নিলামের টাইমার আর দামের ওপর করা নিয়মগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আপনাদের এই সব নিয়মের মধ্যে কোনটা সবথেকে ভালো বা খারাপ মনে হয়েছে সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, নিলামে কোন কোন খেলোয়াড় আসছেন, তাদের বেস প্রাইস কত, সেই তালিকা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। যদি আপনারা জানতে চান যে এই নতুন নিয়মের ফলে কোন দলের জন্য নিলামে সুবিধে হবে আর কোন দলের জন্য অসুবিধে, তাহলে আমাকে বলুন, আমি সেই দলগুলোর উপর একটা বিস্তারিত বিশ্লেষণ করে দিতে পারি।